কলেজ থেকে বাসায় ফিরে দেখলাম বাসা ভর্তি মেহমান। মামা মামির সাথে কয়েকজন ছেলে বসে আছে। ঘরে যেতেই দেখলাম আপুরাও এসেছে। কিছুই মাথায় ঢুকছে না আমার। ব্যাগ রেখে আপুকে জিজ্ঞেস করলাম ছেলেগুলো কারা। আপুর কথা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। আপু বলল, ওই যে লম্বা ছেলেটা দেখছিস মাথা নিচু করে বসে আছে, ওটা হলো মামার ছেলে, মানে রিদ ভাই। আর বাকি যে দুজনকে দেখছিস ওরা হলো তার বন্ধু। মামা মামি সহ এরা সবাই এসেছে তোকে বউ করে নিয়ে যেতে। আমি আপুর দিকে গরম চোখে তাকালাম। মজা করিস না আপু, আমি সিরিয়াসলি প্রশ্ন করেছি তোকে। আপু একটু ভ্রুকুচকে আমার দিকে তাকালো। আপু বলল, আমি তোর সাথে কোন দুঃখে মজা করতে যাব? আজ সন্ধ্যায় বিয়ে, বাবার কিছু বন্ধু বান্ধব আসবে আর হয়তো ফুফুরা আসবে, ঘরোয়া ভাবেই বিয়ে হবে। আমি রাগে পানির গ্লাসটা আছাড় মারতেই তার টুকরো টুকরো হয়ে গেল। রাগে আপুকে বলে উঠলাম, করবো না আমি এই বিয়ে। আমাকে পেয়েছো কি সবাই, যে যা ইচ্ছা তাই ডিসিশন নিবে? আমি তো ভালো করে চিনিও না তাকে, শুধু জানতাম আমার একটা মামাতো ভাই আছে। হুট করে দরজার সামনে বাবার গলার আওয়াজে ভেসে আসলো। বাবা বলল, হয়েছে কি এখানে? এত চেঁচামেচি কিসের? বাবার উপস্থিতিতে ভয়ে চুপসে গেলাম। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, কিছু বলার সাহস পাচ্ছি না। এর মাঝেই আপু বিষয়টা সামলে নিল। আপু বলল, না বাবা কিছু হয়নি, হাত থেকে পানির গ্লাসটা পড়ে গেল। বাবা কিছু না বলে চুপচাপ চলে গেল। আমি আপুর দিকে তাকিয়ে কাঁদো স্বরে বললাম, আমি এই বিয়ে করবো না আপু। বিয়ের জন্য প্রস্তুতি চলছে, সন্ধ্যার পর বিয়ে। রাতটা এখানে থেকে পরদিন সকালে বউ নিয়ে রওনা দিবে সবাই। আজ কলেজ থেকে যখন আসছিলাম তখন অনেক প্ল্যান তৈরি করে ফেলেছিলাম। গ্রীষ্মের বন্ধ দিল 15 দিন। কত প্ল্যান ছিল, এই 15 দিন ঘুরবো ফিরবো, আনন্দ উল্লাস করে বেড়াবো। আর বাসায় ঢুকেই এমন হাই ভোল্টেজের শর্টটা খেলাম, নিরুপায় হয়ে মায়ের কাছে গেলাম। কিন্তু কেউ আমাকে বিশেষ গুরুত্ব দিল না। শুধু মামি একবার 2 হাতে ধরে কপালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী বৌমা। আমি আবারও নিরুপায় হলাম, কেউ আমায় এতটা গুরুত্ব দিচ্ছে না। একটুও মনে হচ্ছে না আমার জন্য এত আয়োজন। আসার সময় খাম্বা মহাশয়, থুকু রিদ ভাইয়ের দিকে আর চোখে কিছুক্ষণ তাকালাম। এটাই তাহলে আমার মামাতো ভাই? মা একটা লেহেঙ্গা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি এখনো বসে আছি মুখ গোমরা করে। মা আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। এরপর আপুকে বলল গরম পানি নিয়ে আসতে। এমনিতেও গরমকাল, তার উপর আবার গরম পানি, ব্যাপারটা একটু অসহ্যকর মনে হলো আমার কাছে। তবুও কিছু বললাম না। কেমন যেন একটা ঘোরের মধ্য দিয়ে সময়টা কাটছে আমার, নাকি এটা স্বপ্ন? একটু পর হুট করে ঘুম ভেঙে যাবে, এটাও বুঝতে পারছি না। আজ মনে হচ্ছে সেই একমাত্র প্রাণী যে কিনা কলেজ থেকে আসার পরই বিয়ের পিড়িতে বসতে হবে। মা আমাকে গোসল করিয়ে দিচ্ছে খুব যত্ন করে। এর আগে শেষ কবে এমন ভাবে গোসল করালো ঠিক মনেই নেই তার, হয়তো ছোট্টকালে। আমি এই বিয়ে করবো না মা, তুমি আব্বুকে বোঝাও। আমি ভালো করে চিনিও না তাকে, কখনো কথাও হয়নি আমাদের, আর হুট করেই বিয়ে। মা বলল, তাতে কি হয়েছে? বিয়ের আগে কি আমি তোর বাবাকে চিনতাম? বিয়ের পরই তো একে অপরকে ভালো করে চিনলাম আমরা। তবুও মা, সে কেমন, ভালো না খারাপ, রাগী না শান্ত, এটাও তো জানি না আমি। অন্তত আমায় একটু সময় দিতে তোমরা। মা বলল, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। রিদ খুব ভালো ছেলে, যথেষ্ট ঠান্ডা মাথার ছেলে। ঠিক তুই যেমনটা চাস ঠিক তেমন। তা না হলে কি আমরা তোকে না বলে এত কিছু করতাম? আর পড়ালেখা শেষ করে দেশে ফিরেছে, এখন ভালো ডাক্তারও, তোকে ভালোই রাখবে সে। চোখের দেখে মানুষ চেনা যায় না মা। মা আর কিছু বলল না, আমাকে লেহেঙ্গা পরিয়ে আয়নার সামনে বসালো। সবাই আমাকে সাজাতে ব্যস্ত। আরশির এখনো বিশ্বাস হচ্ছে না একটু পর আরশির বিয়ে। আর যার সাথে আরশির বিয়ে হচ্ছে সে হলো রিদ। রিদ হলো আরশির মামাতো ভাই। সেই ছোটবেলায় দেখেছিল তাকে। চলুন গল্পে ফিরে যাওয়া যাক। এরপর আর আমাদের বাড়িতে আসেনি। আমি কয়েকবার মামার বাড়িতে গেলেও তাকে দেখতে পাইনি। পড়াশোনা নিয়ে বাইরে ছিল সে। এত বছর পর সামনাসামনি দেখার সুযোগ হলো, তাও আবার নিজের বর বেশে। আজ রিদের ফ্রেন্ডগুলোর মতে একাকার সমন্বয় দুঃখ। রিদের পিঠে থাপ্পড় দিয়ে বলল, শালা কোন জায়গায় বিয়ে করতে এলি? একটা শালি নেই তোর? আমাদের কি একটা হক নেই? খুব সাদামাটা ভাবে বিয়েটা সম্পূর্ণ হলো আমাদের। এরপর আসলো ঘুমানো নিয়ে দ্বন্দ্ব। কেউ বলছে নতুন বিয়ে করা দম্পতি বাড়ি ফেরার পরই ওই বাড়িতেই তাদের প্রথম রাত সম্পন্ন হোক। আবার মা বলল, তার ছোট মেয়ে আর কোনো মেয়ে নেই, বড় মেয়েটারও বিয়ে হয়ে গেছে, তাই সে চায় আমরা প্রথম রাতটা এই বাড়ি থেকেই শুরু করি। অবশেষে এই বাড়িতেই আমার রুমটা হালকা ফুল দিয়ে সাজিয়ে দুজনকে থাকার ব্যবস্থা করে দিল। আজ আরশির বাসর রাত। ভাবতেই হাসি কান্না সব একসাথে আসতে গিয়েও তালগোল পাকিয়ে ফেলছে। আরশির মতে এটা একটু বেশি বেশি হয়ে গেছে। একে তো হুট করেই বিয়ে দিয়ে দিল, আবার এখন নাকি বাসর ঘরও সাজালো। কেন, একটু সময় নিলে পারতো না তারা? আরশি বলল, আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর তা হলো রিদ ভাই কেমন, রাগী নাকি শান্ত? বিষয়টা আগে দেখতে হবে। আমাকে কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না, ভাবের উপর থাকতে হবে তার সামনে। কিছুক্ষণ পর রিদের বন্ধুরা তাকে রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে দিয়ে বন্ধ করে চলে গেল। মানুষটা রুমে প্রবেশ করতেই আমার সব সাহস মুহূর্তেই হাওয়া হয়ে গেল। তবুও বুক ফুলে একটা নিঃশ্বাস নিয়ে সাহস সঞ্চয় করলাম। এরপর সে কাছে আসতেই পটপট করে বলতে লাগলাম, দেখুন আপনি আমার সামনে আসবেন না, আমি এসবের জন্য মোটেও প্রস্তুত নই। ফ্যামিলি হুট করেই জোর করে আমাকে বিয়ে দিয়েছে।
দেখুন, প্রেম ভালোবাসা এইসব তৈরি হতে সময় লাগে, আর ভালোবাসা ছাড়া এসব করা সম্ভব না। আমাকে সময় দিতে হবে আপনার, যতদিন লাগে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে তার দিকে তাকালাম, তার রিয়েকশন দেখার জন্য, কিন্তু সে কিছুই বলল না। চুপচাপ আমার পাশে এসে আমার দিকে ঝুঁকে গেল। আমি কাপা গলায় বললাম, এই আপনাকে কি বলেছি শুনতে পাননি? আমরা কেউই চাই না যে প্রিয় মানুষটা আমাদের জীবন থেকে হারিয়ে যাক, কিন্তু অনেক সময় আমাদের কিছু করার থাকে না। আমরা যখন প্রতিষ্ঠিত হওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ি দূর প্রবাসের উদ্দেশ্যে, তখন যদি প্রিয় মানুষটাকে মেরে ধরে বিয়ের জন্য প্রেশার দেওয়া হয়, তখন ওই কষ্টগুলো সহ্য করা যায় না। অনেক সময় দেখা যায় ফ্যামিলির মানুষ প্রিয় মানুষটার চেহারা নিয়ে কথা বলে, ও দেখতে হ্যান ত্যান, তোদের এই সম্পর্ক আমরা মানবো না। যাই হোক, আজকের স্টোরিটা অয়ন ভাইয়ের ব্যাট আমাকে বলে যে সালটা ছিল 2020, তখন করোনাকালীন সময়। অন্যান্য দিনের মতো আমি এফবিতে একটা পোস্ট করলাম, একটু ভিডিও গেমসে আসক্ত ছিলাম। আমার পোস্টে একটা মেয়ে এসে হারিয়ে দেয়, ওইখান থেকে ঝগড়া, তারপর আমরা রেগুলার কথা বলতে থাকি। সম্পর্কটার নাম কিছুই ছিল না, আমরা জানতাম আমরা এক অপরের সাথে কথা না বলে থাকতে পারবো না। 6 মাস কেটে গেল, আমি ওকে পান করে আই লাভ ইউ বলে, ও আমাকে বলে এইভাবে কেউ প্রপোজ করে? একটু সুন্দর ভাবে বলেন। ওইখান থেকে আমাদের রিলেশনটা শুরু হয়ে যায়। দেখতে না দেখতে 8 মাস কেটে যায়। আমি ওকে সামনাসামনি কখনোই দেখি নাই। ওই আমার পাশের গ্রামে ছিল, আমরা ক্লাসমেট ছিলাম এবং একই কলেজে পড়তাম, বাট কলেজে ওঠার পর আমি কখনো অ্যাটেন্ড হই নাই, যার কারণে ওকেও দেখি নাই। তো 8 মাস পর আমি ওর সাথে মিট করার জন্য কথা বলি। ওর বাবা মায়ের ভয়ে আসতে চাইতো না, আবার করোনাও চলতেছিল তখন। অনেক অজুহাত দেখিয়ে সে অবশেষে আমার সাথে দেখা করে। একসাথে অনেকক্ষণ সময় আড্ডা দিই, খুব সুন্দর ছিল ওই মুহূর্তটা। তবে ওর সাথে দেখা করার পরই কেন জানে আমাদের জীবনে নতুন একটা ঝড় আসে। ওর জন্য পাত্র দেখা শুরু করে। আমি বুঝতেই পারতেছিলাম না যে কি করব। আমাদের দুজনের ফ্যামিলি ছিল মধ্যবিত্ত। ও আমাকে অনেক ভালোবাসতো, আমাকে কান্না করতে করতে বলতো যে আমাকে ছাড়া সে কাউকে বিয়ে করতে পারবে না। আর আমি বিষয়টা সহ্য করতে না পেরে আমার ফ্যামিলির মানুষকে জানাই। আম্মু তো আমার কথাগুলো শুনতেই রাজি না। আমাকে বলে যে তুই কত টাকা ইনকাম করস যে বিয়ের কথা বলিস? আমার তখন 21 বছর চলতেছিল, আর ও আমার থেকে 2 বছরের ছোট ছিল। আমার ফ্যামিলি আমাকে মেরে ফেললো, ওর সাথে বিয়ে দিবে না। আর আব্বু বিয়ের কথা শুনে আর্জেন্ট পাসপোর্ট বানিয়ে আমাকে প্রবাস পাঠানোর ব্যবস্থা করে ফেলে। আমি ওরে বলি যে আমাকে 2টা বছর সময় দাও, আমি বিদেশ থেকে এসেই তোমাকে বিয়ে করব। তো ওকে একা রেখেই চলে গেলাম বিদেশে। ওর ফ্যামিলি ওকে অনেক মারধর করতো, কিন্তু সে কোনো সম্বন্ধতে রাজি হতো না, অনেক অপমান করতো। ওকে বলতে যার কত খাওয়া মতো ওকে বসিয়ে বসিয়ে, তোর কি বাবার জমিদারি আছে নাকি? সবকিছু নীরবে সহ্য করে আমার সাথে হাসি মুখে কথা বলতো। 1 বছর কেটে গেল আমার প্রবাসে। ওর ফ্যামিলি আবার তোলপাড় শুরু করে। তখন বিষয়টা পুনরায় আমি আমার মা বাবাকে জানাই। ওনারা বলে ঠিক আছে, আমরা পার্সোনাল ভাবে দেখা করবো ওর সাথে, চয়েস হলে ভাববো কি করা যায়। তো একদিনও আসলো এবং আমার বাবা মা তার সাথে দেখা করে। ওনারা বলে মেয়ে সুন্দর না, আমার সাথে মানাবো না। আসলে অনেক চিকন ছিল, ও যেরকমই হোক আমি তাকে মন থেকে ভালোবাসতাম। পরে ওনারা আমায় বলে যে আমার বিয়ের বয়স হয়নি, আমরা সমবয়সী, ওনারা এই সম্পর্ক মানবেন। পর আমি প্রিয় মানুষটার সাথে সিদ্ধান্তে আসি। ওকে বলে যে আমাকে আরো কিছু সময় দিতে। ও আমাকে বলে যে ওকে মেরে ফেললেও কাউকে বিয়ে করবে না, আমি নিশ্চিন্তে কাজ করতে। আমার থেকে আমাকে বেশি ভালোবাসতেছে, যা বলতাম তাই শুনতো। প্রতিবারের মতো মারধর খেয়ে বিয়ে ভেঙে দিত। আমারও বিদেশে আসার পর লাইন ভালো ছিল না, টাকা কামাইতে পারতাম না ঠিক মতো। বাড়িতে অনেক ঋণ হয়ে যায়, প্রায় 7 লক্ষ টাকা। আমাকে বলে দেয় যে সব ঋণ শোধ করা না পর্যন্ত বাড়িতে না যেতে। আমি কাজ করতে থাকি, স্যালারি ভালো ছিল না, ঠিক মতো টাকা কামাইতে পারতাম না। আমাদের সম্পর্কে 2 বছর পূর্ণ হয়। হঠাৎ একদিন সে আমাকে কল করে বলে যাবো কোন ছেলেকে জানি আনছে তাকে দেখার জন্য। সবকিছু ঠিকঠাক করে ফেলে ওনারা। তো আমি ওকে সান্ত্বনা দিতেছিলাম যে দেখতে আসলেই তো আর বিয়ে ঠিক হয়ে যাবে না। ওই ছেলেটা আসলো, ওরে দেখলো, আর ওই সময়টা যে কি অবস্থা হয়েছিল আমার তা হয়তো বলে বুঝাতে পারবো না। 2টা বছর যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসছি, সে যদি অন্য কারোর সামনে সেজে গুজে যায় বিয়ের জন্য, তখন একটা পাষাণ মানুষের চোখে পানি চলে আসবে। রাগ ঝগড়া সবকিছু ছিল আমাদের সম্পর্কে, নিজেদের মধ্যে মানিয়ে নিতাম। আবার পরে যখন ওই ছেলেটা দেখতে আসে, আমি আবার আম্মুর কাছে কল করি। ওরা এই কথাগুলা শুনে রেগে যায়, বলে যে 7 লক্ষ টাকা ঋণ ভুলে গেছস, নিজে কামাজ কত, বিয়ের জন্য পাগল হয়েছস যে। কোনোভাবে মানাতে পারতেছিলাম না বাড়িতে। আর ওদিকে আমার কলিজাটা বলতেছে আমাকে নিয়ে যান না আপনার কাছে, আমি না কারো হতে পারবো না আপনাকে ছাড়া। রাত দিন কান্না করতেছে, বলে যে মরে যাবে সে, কিন্তু আমি কিছুই করতে পারতেছিলাম না। ওকে ওই ছেলেটা চয়েস করে ফেলে। অনেক টাকা ওর। প্রিয় মানুষটার মা বাবা ওর বিয়ের ডেট ফিক্সড করে ফেলে। 2023 মে মাসের 22 তারিখে ওর বিয়ে। বায়োটা স্টোরিটা শেয়ার করার পর কান্নাকাটি করতেছিল। দেন আমি ওনাকে অনেক কিছুই বুঝাই। অনেকবার আমায় বলতেছিল সুইসাইড করবে, এরকম কিছু একটা। আমি আমার সবটুকু দিয়েই বুঝাইছি। এরপর দিনই ওনার ওই অ্যাকাউন্ট অফলাইন। পরে কি মেয়েটার বিয়ে হয়েছে নাকি ভাইটার কিছু হয়েছে আমি ঠিক জানি, তবে সুইসাইড সমাধান না। খবরে যা আছে তাই হবে, তাকদিরে যা আছে তাই হোক। আমরা চাইলেই যে সবসময় সবকিছু পাবো ব্যাপারটা এমনও না। আর কিছু মা বাবা এমন কেন হয় ভাই, তাদের সন্তানের নিজস্ব কিছু চাওয়া পাওয়া থাকতেই পারে। একটা মেয়েকে ফ্যামিলি টানলেই যে ও সব খেয়ে ফেলবে এবং সব ধ্বংস করে ফেলবে, ব্যাপারটা এমন না। ছেলেটা তো বেকার ছিল না, বুঝে উচিত ছিল ওনাদের। ভাইটা কি বেঁচে আছে কিনা আমি জানি না, তবে যেখানেই থাকুক হ্যাপি থাকুক, দোয়া করি। কি আর বলবো, অনেকদিন পর আসলাম, অনেক কিছুই বললাম। দেখা হচ্ছে নেক্সট কোনো লাভ স্টোরিতে। ভালো থাক। আমি এই বিয়ে আমাকে পেয়েছো কি সবাই, যে যা ইচ্ছা তাই ডিসিশন নিবে? আমি তো ভালো করে চিনিও না তাকে, শুধু জানতাম আমার একটা মামাতো ভাই আছে। হুট করে দরজার সামনে বাবার গলার আওয়াজে ভেসে আসলো। বাবা বলল, হয়েছে কি এখানে?
এত চেঁচামেচি কিসের? বাবার উপস্থিতিতে ভয়ে চুপসে গেলাম আমি। চুপচাপ দাঁড়িয়ে আছি, কিছু বলার সাহস পাচ্ছি না। এর মাঝেই আপু বিষয়টা সামলে নিল। আপু বলল, না বাবা কিছু হয়নি, হাত থেকে পানির গ্লাসটা পড়ে গেল। বাবা কিছু না বলে চুপচাপ চলে গেল। আমি আপুর দিকে তাকিয়ে কাঁদো স্বরে বললাম, আমি এই বিয়ে করব না আপু। বিয়ের জন্য প্রস্তুতি চলছে, সন্ধ্যার পর বিয়ে। রাতটা এখানে থেকে পরদিন সকালে বউ নিয়ে রওনা দিবে সবাই। আজ কলেজ থেকে যখন আসছিলাম তখন অনেক প্ল্যান তৈরি করে ফেলেছিলাম। গ্রীষ্মের বন্ধ দিল 15 দিন। কত প্ল্যান ছিল, এই 15 দিন ঘুরবো ফিরবো, আনন্দ উল্লাস করে বেড়াবো। আর বাসায় ঢুকেই এমন হাই ভোল্টেজের শর্টটা খেলাম, নিরুপায় হয়ে মায়ের কাছে গেলাম। কিন্তু কেউ আমাকে বিশেষ গুরুত্ব দিল না। শুধু মামি একবার 2 হাতে ধরে কপালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী বৌমা। আমি আবারও নিরুপায় হলাম, কেউ আমায় এতটা গুরুত্ব দিচ্ছে না। একটুও মনে হচ্ছে না আমার জন্য এত আয়োজন। আসার সময় খাম্বা মহাশয়, থুকু রিদ ভাইয়ের দিকে আর চোখে কিছুক্ষণ তাকালাম। এটাই তাহলে আমার মামাতো ভাই? মা একটা লেহেঙ্গা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি এখনো বসে আছি মুখ গোমরা করে। মা আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। এরপর আপুকে বলল গরম পানি নিয়ে আসতে। এমনিতেও গরমকাল, তার উপর আবার গরম পানি, ব্যাপারটা একটু অসহ্যকর মনে হলো আমার কাছে। তবুও কিছু বললাম না। কেমন যেন একটা ঘোরের মধ্য দিয়ে সময়টা কাটছে আমার, নাকি এটা স্বপ্ন? একটু পর হুট করে ঘুম ভেঙে যাবে, এটাও বুঝতে পারছি না। আজ মনে হচ্ছে সেই একমাত্র প্রাণী যে কিনা কলেজ থেকে আসার পরই বিয়ের পিড়িতে বসতে হবে। মা আমাকে গোসল করিয়ে দিচ্ছে খুব যত্ন করে। এর আগে শেষ কবে এমন ভাবে গোসল করালো ঠিক মনেই নেই তার, হয়তো ছোট্ট কালে। আমি এই বিয়ে করব না মা, তুমি আব্বুকে বোঝাও। আমি ভালো করে চিনিও না তাকে, কখনো কথাও হয়নি আমাদের, আর হুট করেই বিয়ে। মা বলল, তাতে কি হয়েছে? বিয়ের আগে কি আমি তোর বাবাকে চিনতাম? বিয়ের পরই তো একে অপরকে ভালো করে চিনলাম আমরা। তবুও মা, সে কেমন ভালো না খারাপ, রাগী না শান্ত, এটাও তো জানি না আমি। অন্তত আমায় একটু সময় দিতে তোমরা। মা বলল, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। রিদ খুব ভালো ছেলে, যথেষ্ট ঠান্ডা মাথার ছেলে। ঠিক তুই যেমনটা চাস ঠিক তেমন। তা না হলে কি আমরা তোকে না বলে এত কিছু করতাম? আর পড়ালেখা শেষ করে দেশে ফিরেছে, এখন ভালো ডাক্তারও। তোকে ভালোই রাখবে সে। চোখের দেখে মানুষ চেনা যায় না মা। মা আর কিছু বললো না, আমাকে লেহেঙ্গা পরিয়ে আয়নার সামনে বসালো। সবাই আমাকে সাজাতে ব্যস্ত। আরশির এখনো বিশ্বাস হচ্ছে না একটু পর আরশির বিয়ে। আর যার সাথে আরশির বিয়ে হচ্ছে সে হলো রিদ। রিদ হলো আরশির মামাতো ভাই। সেই ছোটবেলায় দেখেছিল তাকে। চলুন গল্পে ফিরে যাওয়া যাক। এরপর আর আমাদের বাড়িতে আসেনি। আমি কয়েকবার মামার বাড়িতে গেলেও তাকে দেখতে পাইনি। পড়াশোনা নিয়ে বাইরে ছিল সে। এত বছর পর সামনাসামনি দেখার সুযোগ হলো, তাও আবার নিজের বর বেশে। আজ হৃদের ফ্রেন্ডগুলোর মতে একাকার সমন্বয় দুঃখ। হৃদের পিঠে থাপ্পড় দিয়ে বলল, শালা কোন জায়গায় বিয়ে করতে এলি? একটা শালি নেই তোর? আমাদের কি একটা হক নেই? খুব সাদামাটা ভাবে বিয়েটা সম্পূর্ণ হলো আমাদের। এরপর আসলো ঘুমানো নিয়ে দ্বন্দ্ব। কেউ বলছে নতুন বিয়ে করা দম্পতি বাড়ি ফেরার পরই ওই বাড়িতেই তাদের প্রথম রাত সম্পন্ন হোক। আবার মা বলল তার ছোট মেয়ে আর কোনো মেয়ে নেই, বড় মেয়েটারও বিয়ে হয়ে গেছে, তাই সে চায় আমরা প্রথম রাতটা এই বাড়ি থেকেই শুরু করি। অবশেষে এই বাড়িতেই আমার রুমটা হালকা ফুল দিয়ে সাজিয়ে দুজনকে থাকার ব্যবস্থা করে দিল। আজ আরশির বাসর রাত। ভাবতেই হাসি কান্না সব একসাথে আসতে গিয়েও তালগোল পাকিয়ে ফেলছে। আরশির মতে এটা একটু বেশি বেশি হয়ে গেছে। একে তো হুট করেই বিয়ে দিয়ে দিল, আবার এখন নাকি বাসর ঘরও সাজালো। কেন, একটু সময় নিলে পারতো না তারা? আরশি বলল, আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর তা হলো হৃদ ভাই কেমন, রাগী নাকি শান্ত? বিষয়টা আগে দেখতে হবে। আমাকে কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না, ভাবের উপর থাকতে হবে তার সামনে। কিছুক্ষণ পর হৃদের বন্ধুরা তাকে রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে দিয়ে বন্ধ করে চলে গেল। মানুষটা রুমের